প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই ১ ঘন্টা সময়ের মধ্যে আপনাকে টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাই উত্তর দিতে হবে। সো টাস্ক 2 টার জন্য আপনার ৪০ মিনিট সময় সাজেস্ট করা, কোনো গৎবাঁধা নিয়ম নাই যে ৪০ মিনিটে শেষ করতে হবে। আপনি যদি টাস্ক 2 টা ৫৫ মিনিটে শেষ করেন, টাস্ক 1 তারপরে ৫ মিনিটে করেন, ইটস আপ টু ইউ। সেক্ষেত্রে আপনাকে বলার কেউ কিছু নাই। বাট জেনারেলি ৪০ মিনিট সময় নিয়ে টাস্ক 2 টা অর্থাৎ এসেটা লেখাই ভালো। তাহলে ২০ মিনিটে টাস্ক 1 যেটা লেটার অ্যাপ্লিকেশন হচ্ছে একাডেমিকের জন্য, আর লেটার অ্যাপ্লিকেশন হচ্ছে জেনারেল ট্রেনিং এর জন্য, আর একাডেমিকের জন্য হচ্ছে রিপোর্ট রাইটিং। সেটা ২০ মিনিটের বেশি লাগার কথা না। 250 ওয়ার্ডস ২৫০ এই সব জিনিসগুলো কিন্তু একটু লিখে ফেলেন সবাই। 250 ওয়ার্ডস এ লিখতে আপনাকে সাজেস্ট করা হয়, বাট আমরা সাজেস্ট করে থাকি যে 250 ওয়ার্ডস এর বেশি এটলিস্ট 270 বা 280 ওয়ার্ডস লেখার জন্য 250 এর যাতে কম না হয়। সো ইফ ইউ প্র্যাকটিস টু রাইট 270 to 280 ওয়ার্ডস, chances are you will end up writing more than 250 rather than less than 250. আপনি যদি 250 এর কম লেখেন সেক্ষেত্রে that's a demerit. Other than that, if you write more than 250, that's not a problem. But be sure যে আপনি 300, 320 এরকম ক্রস না করে যান। সেক্ষেত্রে আবার কিন্তু অনেক বেশি হয়ে যাবে। This is what the writing task 2 essay topic will look like on your test paper. এটা হচ্ছে একটা স্যাম্পল কোয়েশ্চেন যেটা আপনার অ্যাকচুয়াল IELTS টেস্ট পরীক্ষাতে এরকম ভাবেই প্রশ্নটা আসবে। You should spend about 40 minutes on this task. Write about the following topic. টপিকটা হচ্ছে এই যে বক্সের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টপিকটা। In the age of digital communication and social media, face-to-face interactions are becoming less common. তার মানে ডিজিটাল কমিউনিকেশন এবং সোশ্যাল মিডিয়ার এই যুগে সামনাসামনি ফেস টু ফেস কথা বলাটা বা ইন্টারাকশনটা অনেক কম হচ্ছে মানুষের মধ্যে, বা অনেক লেস কমন হয়ে যাচ্ছে। মানে এটা আর অত বেশি কমন নাই। মানুষ ডিজিটালি ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু কানেকশন করার প্রবণতাটা সবচেয়ে বেশি, কথা বলা বা অন্যান্য ধরনের কমিউনিকেশন। সাম পিপল থিঙ্ক দ্যাট দিস ইজ ডিক্রিজিং পিপলস এবিলিটি টু কমিউনিকেট ওয়েল ইন পারসন। কিছু মানুষ মনে করেন এই কারণে মানুষজন সামনাসামনি কথা বলা বা ইন পারসন ইন্টারাকশন করার যে ক্ষমতাটা, সেটা অনেকাংশেই কমে যাচ্ছে। এটা আপনি যদি আপনার আশপাশে খেয়াল করেন সেক্ষেত্রে হয়তো দেখবেন, বিশেষ করে বাচ্চারা যারা একদম ছোটবেলা থেকেই ডিজিটাল ডিভাইস অর্থাৎ স্মার্টফোন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে সবচেয়ে বেশি ইন্টারেকশন করে। দেখা যায় কোনো সোশ্যাল গ্যাদারিং এ অথবা পারিবারিক কোনো অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানে গেলে তাদের অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে একটা জড়তা কাজ করে। মানুষের সোশ্যাল ইন্টারেকশনটা তো আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি। সো সোশ্যাল ইন্টারেকশনটা যখন দেখা যায় যে ডিজিটালি হয় অর্থাৎ স্মার্টফোনের থ্রুতে হয়, তখন সামনাসামনি কথা বলার ক্ষেত্রে মানুষের যে ইন্টারেক্ট করার অ্যাবিলিটিটা ওইটা অনেকাংশেই কমে যায়। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস ভিউ? আপনি কি এই টপিকের সাথে বা এই ভিউ এর সাথে একমত? বা এই মতামতের সাথে কি আপনি একাত্মতা পোষণ করছেন? নাকি আপনি এটার বিরোধিতা করছেন? আপনার কি মতামত এই সম্পর্কে? টপিকটা হচ্ছে মানুষ আজকাল ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার যুগে একজন আরেকজনের সাথে সামনাসামনি কথা বলাটা অত বেশি হয়ে ওঠে না। এ কারণে মানুষের সামনাসামনি কথা বলার যে কমিউনিকেশন স্কিল, সেটা অনেকটাই কমে যাচ্ছে। সো আপনি কি এটার সাথে একমত নাকি একমত না? এটা নিয়ে আপনাকে ২৫০ ওয়ার্ডের একটা এসে বা রচনা লিখতে হবে। Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. তার মানে আপনার আনসার যেটা দিচ্ছেন সেটার একটা যুক্তি উপস্থাপন করবেন, এবং সেই যুক্তির সাথে সাথে আপনার যদি কোনো রেলেভেন্ট এক্সাম্পল থাকে, আপনার বাস্তব জীবনের কোনো উদাহরণ থাকে, সেটাও কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে, বা আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে সেটাও। রাইট এট লিস্ট 250 ওয়ার্ডস। এট লিস্ট ২৫০ ওয়ার্ড লিখতে হবে, এর বেশি লিখতে চাইলে লিখতে পারেন। ওকে? রাইটিং টাস্ক 2 টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি। এখন আমরা দেখব যে কি টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি ফলো করলে আপনি এই লেখাটা খুব ভালো মতোই লিখতে পারবেন। Before we look at each part of the three-step strategy in more detail, a summary of this confidence building formula is, আমরা এটা পুরো ডিটেইলস এ যাওয়ার আগে কিছু সামারি দেখে নেই যে আমরা কিভাবে আসলে এইটা লিখতে পারি। স্টেপ 1, এখান থেকে কিন্তু সবাই নোট নেওয়া স্টার্ট করেন। লার্ন অ্যান্ড আইডেন্টিফাই অল দ্য কোয়েশ্চেন টাইপস। কি ধরনের প্রশ্ন টাইপস আসতে পারে সেটা আমরা দেখব। এইটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং জেনে নিতে হবে। There are several different IELTS writing task 2 question types. If you learn all these to quickly identify the type of question you were given,
You will save time on the test day and can move to steps 2 and 3 below more quickly. In addition, if you are familiar with all the writing task to question types, there will be no surprises on test day. তার মানে আপনি কি কি ধরনের প্রশ্ন, এটা তো একটা ক্যাটাগরি অফ প্রশ্ন আমরা দেখলাম। কি কি ধরনের প্রশ্ন আইএলটিএস টাস্ক 2 তে আসতে পারে রাইটিং এর ক্ষেত্রে, সেটা যদি আপনার জানা থাকে আপনি কুইকলি আইডেন্টিফাই করতে পারবেন যে কি ধরনের প্রশ্ন আপনার এসছে। তখন কিন্তু আপনার ওই দিনে কোনো সারপ্রাইজ আপনি হবেন না। ওই ক্যাটেগরি অনুযায়ী কোয়েশ্চেনের আনসার আপনি দিতে পারবেন। রিডিউসিং দ্য লাইকলিহুড দ্যাট ইউ উইল প্যানিক ডিউরিং দ্য টেস্ট। আপনি যদি যেয়ে দেখেন যে কমপ্লিটলি নতুন ধরনের একটা প্রশ্ন আসছে, তাহলে কিন্তু আপনি প্যানিক করে যাবেন, আপনি কিন্তু কিছুই লিখতে পারবেন না। We will set out all the different IELTS writing tasks to question types along with IELTS writing tasks to sample topics below. আমরা কিছুক্ষণের মধ্যেই কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা দেখব টাস্ক 2 এর ক্ষেত্রে, এবং কিছু স্যাম্পল টপিকও আমরা দেখব যে প্রশ্ন যেগুলো আসতে পারে। Step 2, analyze the question to identify the subject of the writing task 2 topic. আপনাকে কোয়েশ্চেন এনালাইজ করে যে সাবজেক্টটা, মূলত যে সাবজেক্ট যেটা জানতে চাচ্ছে, কোয়েশ্চেনটা 3-4 লাইনসে হতে পারে, বাট যেটা সাবজেক্ট সেটা আপনাকে আইডেন্টিফাই করে ওই অনুযায়ী আপনার লেখাটা স্টার্ট করতে হবে। Identifying the subject of the question will help you focus on your thoughts, making it easier to formulate your ideas more clearly and stay on point. আপনার যদি সাবজেক্ট লাইন সম্পর্কে একদম ক্লিয়ার কাট টু দ্য পয়েন্ট প্রেসাইজ ধারণা থাকে, তাহলে আপনার থট গুলা, আপনার একটা টপিক পাওয়ার সাথে সাথে আপনার বিভিন্ন রকম চিন্তা মাথায় আসতে থাকে। সো থট গুলো অনেক ফোকাসড হবে, এবং আপনার যে আইডিয়া ফর্মুলেশন, অর্থাৎ বিভিন্ন আইডিয়া প্রথমে একটু লিখে নিতে হয় যে আপনি কিসের কিসের উপর লিখবেন, কোন কোন টপিক টাচ করবেন, সেটা ফর্মুলেট করতে বা চিন্তা করতে ইজিয়ার হবে, এবং আপনাকে পয়েন্টে থাকতে ইজিয়ার হবে। অনেকে যেটা করেন যে একটা ভাবে লেখা শুরু করেন, অফ পয়েন্ট চলে যান লেখা স্টার্ট করতে গিয়ে। আপনি হয়তো সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশনের কারণে আমাদের কমিউনিকেশন স্কিলস কমে যাচ্ছে, এইটা নিয়ে লিখতে শুরু করলেন। পরে আপনি সোশ্যাল মিডিয়া নিয়েই লিখলেন ২০ লাইন। তো আপনার টপিক তো সোশ্যাল মিডিয়া নিয়ে লেখা না। আপনার টপিক হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে আমাদের কমিউনিকেশন স্কিল কমে যাচ্ছে নাকি একই রকমই আছে। এটা হচ্ছে আপনার টপিক। সেটার সপক্ষে বিপক্ষে আপনি যুক্তি উপস্থাপন করবেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা মেজর ফল্ট নাম্বার 1 হয় সেটা হচ্ছে যে একটা টপিক নিয়ে লেখা স্টার্ট করলে ওই টপিকের একটা সাব ক্যাটেগরি, অর্থাৎ এখানে সোশ্যাল মিডিয়া আছে, ডিজিটাল কমিউনিকেশন আছে, ওইটা নিয়ে লেখা শুরু করে মানুষ। লিখতে দেখা যায় যে আপনার যদি পুরো এসেটার লাইন হয়, লেটস সে সেন্টেন্স হয় ১৫ টা, এটার মধ্যে ৬ টা ৭ টা সেন্টেন্স সোশ্যাল মিডিয়া নিয়ে লেখা হয়ে যায়। তাহলে কিন্তু আপনার টপিকটাকে এক্সপ্লেইন করা হলো না। আপনি একটা অফ টপিকে বা অন পয়েন্ট আপনি থাকতে পারলেন না। সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। স্টেপ 3, প্ল্যান অ্যান্ড ফিট দ্য কনটেন্ট অফ ইউর আনসার টু আ সিম্পল স্ট্রাকচার দ্যাট হ্যাজ আ ক্লিয়ার বিগিনিং। তার মানে হচ্ছে যে আপনার প্ল্যান করতে হবে প্রথমে, এবং কনটেন্টটাকে ফিট করানোর চেষ্টা করতে হবে একটা সিম্পল স্ট্রাকচারের মধ্যে। আমরা স্ট্রাকচারটা কিরকম হবে এটা একটু পরেই দেখব। বিগিনিং, মিডল অ্যান্ড এন্ডিং দ্যাট অ্যালাইন উইথ দ্য কোয়েশ্চেন টাইপ ইউ আর গিভিং। একটা বিগিনিং, মিডল এবং এন্ডিং পার্টটা অ্যালাইন থাকতে হবে। অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে। অ্যালাইনমেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি যখন একটা আর্গুমেন্ট ডেভেলপ করছেন, আপনি শুরুতে ধরেন বললেন যে সোশ্যাল মিডিয়া থেকে আমার জীবনে একটা ঘটনা আছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে আমার এই অপকার হয়েছে আমার কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে। তখন আপনি বলতে বলতে মাঝখান থেকে একটা মানে এমন একটা অফ টপিকে কথা বললেন, আপনার কোয়েশ্চেনের যে মানে আনসার যে প্রাঞ্জলতাটা বা ধারাবাহিকতাটা নষ্ট হয়ে গেল। সেটা যেন না হয়। We will give you a writing task to sample answer by starting with an introductory paragraph followed by 2 body paragraph and a concluding paragraph. So এইটা হচ্ছে পুরা স্ট্রাকচারটা ইন শর্ট। প্রথমে হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ আপনাকে লিখতে হবে, একটা ইন্ট্রোডাকশন, সেটাতে একটা প্যারাগ্রাফ। তারপরে ২ টা বডি প্যারাগ্রাফ ফলোড বাই 2 বডি প্যারাগ্রাফস। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, পরে ২ টা বডি প্যারাগ্রাফ, তারপরে কনক্লুডিং প্যারাগ্রাফ। সো টোটাল ৪ টা প্যারাগ্রাফে আপনার এই এসেটা আপনি শেষ করবেন। এই ৪ টা প্যারাগ্রাফের নামগুলা কি, কি? একটু সবাই লিখে ফেলেন। ইন্ট্রোডাক্টরি, বডি প্যারাগ্রাফ, কনক্লুডিং প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ ১, বডি প্যারাগ্রাফ ২, ২ টা বডি প্যারাগ্রাফ। ওকে? ওকে। সো কোয়েশ্চেন টাইপ কি, কি হতে পারে? ওকে? নাম্বার 1, রাইটিং টাস্ক টু এগ্রি অর ডিসএগ্রি কোয়েশ্চেনস। আমি কিন্তু সবাইকে বলবো যে নোট নেওয়ার জন্য। আমি কিন্তু ক্লাস কোঅর্ডিনেটর যিনি আছেন, সবাই একটু খেয়াল করেন যে সবাই নোট নিচ্ছে কিনা। আর ইউ গাইস টেকিং নোট? সবাই কি নোট নিচ্ছেন কিনা? আমি একটু দেখি সবাই নোট নিচ্ছেন কিনা। ইয়েস,
মোস্ট অফ ইউ আর টেকিং নোটস, বাট অনেকে কিন্তু আছেন নোটস নিচ্ছেন না। আপনারা কি খাতায় নোট নিচ্ছেন? আচ্ছা, অনেকে খাতায় নোট নিচ্ছেন। ওকে, দ্যাটস ফাইন। খাতায় নোট নিলে দ্যাটস ফাইন। বাট যদি খাতায় কেউ নোট না নেন, সেক্ষেত্রে চ্যাট সেকশনে নোট নেবেন। খাতায় নোট নিলে অবশ্যই বলে দিতে হবে যে আমি খাতায় নোট নিচ্ছি। আদারওয়াইজ ক্লাসে যে উপস্থিত আছেন সেটা কিন্তু আমি সাড়া শব্দ পাচ্ছি না। ওকে? সবাই অবশ্যই চ্যাট সেকশনে একটু পার্টিসিপেট করবেন। ওকে। সো ফার্স্ট যে ধরনের প্রশ্নটা আসে সেটা হচ্ছে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি কোয়েশ্চেন। সো সবাই লিখে ফেলেন অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি কোয়েশ্চেন। এটা হচ্ছে নাম্বার 1 টাইপ অফ কোয়েশ্চেন। The agree disagree essay or opinion essay question gives you a topic and asks you to what extent do you agree or disagree with an idea related to that topic. তার মানে হচ্ছে যে একটা টপিক আপনাকে দেওয়া হয়, এমন একটা টপিক, একটা ভেজাইল্লা টপিক দেওয়া হয় যেটার ২ টা ওপিনিয়নই আছে। সো আপনাকে জানতে চাওয়া হয় যে আপনি কতদূর এটার সাথে এগ্রি করেন বা ডিসএগ্রি করেন। কতটুকু আপনি এটার সাথে সম্মত বা সম্মত নন। ওকে? অ্যান IELTS টাস্ক 2 এগ্রি অর ডিসএগ্রি স্যাম্পল টপিক ইস, একটা স্যাম্পল টপিক উদাহরণস্বরূপ এটা হতে পারে যেটা আমরা কেবলই দেখলাম যে ডিজিটাল কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যেটা। Knowing right from the start that you are dealing with an agree disagree topic gives you a big clue as to how you will structure your essay answer. তার মানে প্রথম থেকেই যখন আপনি agree disagree টপিক একটা আপনার মাথায় থাকবে যে এটা হচ্ছে agree disagree টপিক, তখন আপনার স্ট্রাকচারটা কিভাবে করবেন এবং আনসারটা দিতে অনেক ইজিয়ার হবে। This question type requires that you give your opinion supporting one side or the other, not both. এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এইটা যেটা আমি হাইলাইট করেছি কেবলমাত্র। This question type requires you requires that you give your opinion supporting one side or the other, not both. তার মানে এটা আপনাকে আপনার কাছে এই জিনিসটাই চায় যে যখন একটা এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন আপনার কাছে করা হবে যে আপনি একটা সাইড সাপোর্ট করবেন, যেকোনো একটা সাইড আপনি নেবেন। ২ টাই আপনি বললেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আমার কমিউনিকেশন স্কিল কমায় দেয়, আবার বাড়ায়ও দেয়, আবার আমার ভালো হয়, খারাপও হয়। এটা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল অফ আ মিসগাইডেড আনসার, যেখানে আপনি ২ টা সাইডই ইকুয়ালি সাপোর্ট করছেন। হ্যাঁ, হয়তো আপনি ভালোটাও বলতে পারেন। ১ টা ২ টা লাইনে ভালোটা বলে আপনি কাউন্টার আর্গুমেন্ট দিয়ে শেষ করতে পারেন। কিন্তু আপনার এসে শুনে বা আপনার রচনা পড়ে যদি আমি কনভিন্সডই না হই যে সোশ্যাল মিডিয়ার আ কারণে কমিউনিকেশন স্কিল মানুষের কমে যাচ্ছে। আমি যদি এটাতে কনভিন্সডই না হই, তাহলে হোয়াট ইস দ্য অ্যাকচুয়াল এন্ড গোল অফ দিস পার্টিকুলার রাইটিং? আপনি যদি যেটা লিখছেন পাঠককে যদি আপনি কনভিন্স করতে না পারেন, আপনি যদি ২ টা সাইডই সাপোর্ট করেন, তাহলে তো আসলে আর্গুমেন্টেটিভ বা এগ্রি ডিসএগ্রি এসে লেখার কোনো মানে হয় না। সো ইউ শুড সাপোর্ট ওয়ান সাইড অ্যান্ড ওয়ান সাইড অনলি, নট বোথ. It means that you must take a side. The body of your essay will focus on writing supporting ideas and example. আপনাকে শুরুতেই একটা সাইড নিতে হবে। আপনাকে ২ নৌকায় পা দিলে একসাথে হবে না। আপনাকে ১ম এই ক্লিয়ারলি কনসাইজলি লিখে ফেলতে হবে যে আমার ওপিনিয়ন হচ্ছে এইটা। যেটা হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট, সেটা আমরা একটু পরেই দেখব। আপনার থিসিস স্টেটমেন্ট বা একদম মেইন আইডিয়া যখন আপনি প্রকাশ করবেন, তখন আপনাকে লিখে ফেলতে হবে যে আমি এগ্রি করছি যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের কমিউনিকেশন স্কিল কমে যাচ্ছে। অথবা আমি এগ্রি করছি না যে এটার কারণে আমাদের কমিউনিকেশন স্কিল কমে যাচ্ছে। ২ টার একটা আপনাকে সাপোর্ট করতে হবে। ২ টাই যদি ভাষা লেখেন তাহলে কিন্তু আপনি একদমই মার্ক পাবেন না। ওকে। সেকেন্ড যে টাইপ অফ কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস। ওকে? অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এই ধরনের এই ক্যাটেগরিতে কোয়েশ্চেনটা আসে। The advantages, disadvantages essay question gives you a topic and then asks you to discuss its advantages and disadvantages. একটা টপিক আপনাকে দিয়ে দেওয়া হয়, তারপরে আপনাকে এইটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। A sample advantages and disadvantages essay topic looks like this. একটা স্যাম্পল যদি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাট দিস এটা আমরা শর্টকাটে বলতে পারি। অ্যাট দিস যদি আপনাকে লিখতে দেওয়া হয়, তাহলে এইরকম হতে পারে কোয়েশ্চেনটা। The rise of online shopping has transformed the way many people purchase goods. Discuss the advantages and disadvantages of this. তার মানে অনলাইন শপিং এর বা অনলাইনে কেনাকাটার এই যে বেড়ে গেছে অনলাইনে কেনাকাটাটা, এটার কারণে মানুষের বিভিন্ন কিছু কেনার যে বিহেভিয়ারটা, মানুষ যেভাবে বিভিন্ন কিছু কেনে, সেটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে।
ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস। এইটার সুবিধাটা অসুবিধাটা আপনি আলাপ করবেন। Here you will need to present both sides of the argument, one side per paragraph with supporting ideas, examples. এইখানে কিন্তু আপনার ২ টা জিনিস নিয়ে আলাপ করতে হবে। এগ্রি ডিসএগ্রিতে যেরকম আপনাকে একটা সাইড নিতে হতো, এই টপিক থাকলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকলে কিন্তু আপনাকে ২ টা নিয়ে আলাপ করতে হবে যে এইটার অ্যাডভান্টেজ অনলাইন শপিং এর অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা এটা, অনলাইন শপিং এর ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধা এটা। এটা ২ টা প্যারাগ্রাফে ২ টা আলাদা করে আলাপ করতে হবে। এখানে কিন্তু কোনো সাইড নেওয়ার কিছু নাই। এই জিনিসগুলা কিন্তু অনেক সময় দেখা যায় মানুষজন মিসরিপ্রেজেন্ট করে ফেলেন তাদের লেখাতে। এগ্রি ডিসএগ্রিতে গিয়ে ২ টা সাইড আলাপ করেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এ গিয়ে একটা সাইড নিয়ে বসে থাকেন, আরেকটা নিয়ে কোনো কথাই বলেন না। তাহলে কিন্তু আপনি ইকুয়ালি মার্কটা ডিস্ট্রিবিউট হবে না। ওকে? বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে। ২ নাম্বার যে ক্যাটেগরি অফ কোয়েশ্চেন যেটা থাকে, ২ নম্বর যে ধরনের প্রশ্ন আসতে পারে এটা সবার কাছে ক্লিয়ার? আই হোপ সবার কাছে ক্লিয়ার। ওকে। তারপরে রাইটিং টাস্ক 2 এ যেটা 3 নাম্বার 3 ক্যাটেগরি অফ প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ। The discuss both views question topic gives you two positions or opinions related to a topic and asks you to discuss both. মানে ২ টা পজিশন বা ওপিনিয়ন আপনাকে ডিসকাস করতে বলা হয় এবং ২ টা নিয়ে আলোচনা করতে বলা হয়। Some people think এটা এক্সাম্পলটা এটা কোয়েশ্চেনের এক্সাম্পলটা আমি বলে দিচ্ছি। Some people think it is the government's responsibility to tackle environmental issues. কিছু মানুষ মনে করে এটা সরকারের দায়িত্ব যে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো ট্যাকেল করা বা সেগুলোর সমাধান করা এটা গভর্নমেন্ট অর্থাৎ সরকারের দায়িত্ব। কিছু মানুষ এটা মনে করে। Others believe it is up to each individual to be environmentally responsible. তার মানে অন্যরা মনে করেন প্রত্যেক ইন্ডিভিজুয়ালের এটা আলাদা, আলাদা করে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব এনভায়রনমেন্টালি রেসপন্সিবল হওয়া অর্থাৎ পরিবেশ সচেতন হওয়া। ডিসকাস বোথ সাইডস মানে ২ টা সাইডই আপনাকে আলোচনা করতে বলা হয়েছে। যে এটা কি গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি নাকি এটা ব্যক্তির রেসপন্সিবিলিটি ২ টা সাইডই আপনাকে আলাপ করতে বলা হয়েছে। We will explain in more detail below that for this topic type you should write one body paragraph on each opinion. প্রত্যেকটা ওপিনিয়নে একটা বডি প্যারাগ্রাফ লিখতে হবে। এক্সাম্পল এবং সাপোর্টিং আইডিয়াস গুলো দিতে হবে ইচ ভিউ এর জন্য। ওকে? ওকে। দেন নাম্বার 4 আমি কিন্তু একটু দ্রুত বলে যাচ্ছি। সবাই জাস্ট এই যে যেটা টাইপ অফ কোয়েশ্চেন যেটা এটা লিখলেই হবে। বাকি টপিক এগুলা কিন্তু নোট নেওয়ার দরকার নাই। কারণ আমি এই লিঙ্কটাই দিয়ে দিব আপনাদেরকে পরবর্তীতে। ওকে। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। এটা কিন্তু আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন। একটা আছে হচ্ছে ডিসকাস বোথ ভিউজ। যদি শুধু ডিসকাস বোথ ভিউজ বলা হয় তাহলে ২ টা ভিউ ডিসকাস করে বা ২ টা মতামত ডিসকাস করে আপনি ছেড়ে দিবেন বা বাদ দিয়ে দিবেন। আপনার ওপিনিয়নও যদি সাথে দিতে বলা হয় সেক্ষেত্রে আপনার ওপিনিয়নটা দেবেন। The discuss both views and give your opinion question is very similar to the question type above. তার মানে উপরের কোয়েশ্চেনের মতোই। However, instead of asking you to discuss two views, it also asks you to state which one you agree with. এইটা ওই ২ টা টপিকের সাথে আপনার ভিউ দেওয়ার সাথে, সাথে ২ টা টপিক নিয়ে আলোচনা করার সাথে, সাথে আপনি কোনটার সাথে সম্মত সেটাও বলতে বলা হয়। আর রাইটিং টাস্ক 2 এটার স্যাম্পলটা এখানে দেওয়া হয়েছে। Some people believe that artificial intelligence has the power to improve our lives. কিছু মানুষ মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আমাদের জীবনমাত্রাকে মানে জীবনযাপনের যে মান আছে সেটাকে ইমপ্রুভ করতে পারে। However, others are worried that it could have a negative impact. কিছু মানুষ মনে করেন এটার কিছু নেগেটিভ ইমপ্যাক্ট আছে অর্থাৎ এটা খারাপভাবেও প্রভাব ফেলতে পারে। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। ২ টা সাইড ডিসকাস করেন এবং নিজের ওপিনিয়নটা দেন। To write a good essay, you need to discuss both opinions. ২ টা প্যারাগ্রাফে ২ টা লিখবেন। Give arguments and examples to support each view. আপনার প্রত্যেকটা ভিউ ডিসকাস করার জন্য একটা করে এক্সাম্পল বা আর্গুমেন্ট দিতে হবে। ওকে? আ এবং you also need to say which view you agree with most. আপনাকে অবশ্যই একটা জায়গাতে এটা লিখতে হবে যে কোন ভিউটার সাথে বা কোন মতামতটার সাথে আপনি একাত্মতা পোষণ করছেন বা মতামতটা আপনার মিলে যাচ্ছে। ওকে? তারপরে ৫ম যে ক্যাটেগরি অফ কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে রাইটিং টাস্ক 2 প্রবলেম সলিউশন কোয়েশ্চেন। ওকে? একটা প্রবলেম এবং সলিউশন। একটা প্রবলেম দেওয়া হবে, এটার সলিউশন কি হতে পারে?
This essay question presents you with an issue that you need to discuss and then provide possible solutions for. একটা প্রবলেম দিয়ে দেওয়া হবে, এই প্রবলেম নিয়ে আপনাকে আলাপ করতে হবে এবং এটার সলিউশন কি হতে পারে। The overuse, এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন, the overuse of plastic packaging has led to numerous problems. তার মানে হচ্ছে বিভিন্ন প্যাকেজিং এ, অর্থাৎ কোনো কিছু র‍্যাপিং করার ক্ষেত্রে বা কোনো প্যাকেজিং এর ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহারটা অনেক বেড়ে যাওয়ার কারণে সেটার নানাবিধ সমস্যা দেখা যাচ্ছে। যেরকম পলিথিন ব্যাগস এবং প্লাস্টিক প্যাকেজিং বিভিন্ন জায়গাতে। যেকোনো আ জায়গাতেই কিন্তু প্লাস্টিক প্যাকেজিংটা অনেক বেশি এখন কমন। Identify one or two serious ones and suggest ways that governments can tackle these problems. তার মানে আপনার ১টা-২টা খুব সিরিয়াস প্রবলেম এই প্লাস্টিক ওভার ইউজ এর কারণে হয়, প্লাস্টিক প্যাকেজিং ওভার ইউজ এর কারণে হয়। এরকম ২-১টা প্রবলেম আপনার আলাপ করেন এবং গভর্নমেন্ট কিভাবে এই জিনিসগুলা ট্যাকেল করতে পারে বা এটা সমাধান করতে পারে সেটা নিয়ে কথা বলেন। In a good writing task to problem solution answer for this sample topic, you will write about the problems caused by the overuse of plastic packaging in the first body paragraph and suggest some, মানে প্রথম বডি প্যারাগ্রাফে আপনাকে আলাপ করতে হবে এটা সমস্যাগুলো নিয়ে, আর পরে বডি প্যারাগ্রাফে আপনি একটা সলিউশন দেবেন। তারপরে তো উপসংহারে যা লিখেছেন সেটার একটা সামারি করে লিখবেন। ওকে? তারপরে ষষ্ঠ যে ধরনের প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে ডাবল কোয়েশ্চেন। ডাবল কোয়েশ্চেনটা কি? ইন দ্য ডাবল কোয়েশ্চেন এসে ইউ আর আস্কড 2 কোয়েশ্চেনস। ২ টা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হয়। অ্যান্ড ইউ নিড টু মেক সিউর ইউ আনসার বোথ। ফর এক্সাম্পল, আপনাকে ২ টারই আনসার দিতে হবে। এক্সাম্পল স্বরূপ একটা স্যাম্পল কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে। Nowadays, more and more people are shifting to a plant-based diet. তার মানে এখন অনেক মানুষ একটা প্ল্যান্ট বেসড ডায়েটটা ফলো করছেন। প্ল্যান্ট বেসড ডায়েট মানে হচ্ছে যে যারা শুধুমাত্র গাছপালা থেকে এসছে এরকম জিনিসই খায়, কোনো প্রাণিজ জিনিস খায় না। এরকম ডায়েটে অনেক বেশি মানুষ ইদানিং ঝুঁকছেন বা আগ্রহী হয়ে পড়ছেন। প্ল্যান্ট বেসড ডায়েট মানে হচ্ছে যে সমস্ত জিনিস আ প্ল্যান্ট বেসড ফুড আরকি। অর্থাৎ কোনো প্রাণী বা অন্য কোনো প্রাণিজ যে ফুডগুলো সেগুলো মানুষ তারা খান না। সেটাকেই বলা হয় হচ্ছে প্ল্যান্ট বেসড ডায়েট। Why is this the case? কেন এটা হচ্ছে? মানুষ কেন প্ল্যান্ট বেসড ডায়েট এর দিকে ঝুঁকে যাচ্ছে? প্ল্যান্ট বেসড ডায়েটটা কি সবাই বুঝতে পেরেছেন? প্ল্যান্ট বেসড ডায়েট মানে হচ্ছে শাকসবজি এবং যেকোনো কিছু আ রাইস হতে পারে, লেন্টিলস হতে পারে। বাট যে জিনিসটা প্রাণিজ না, অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ এই জিনিসগুলোকে তারা এভয়েড করে শুধুমাত্র প্ল্যান্ট বেসড ডায়েট খায়। অর্থাৎ ভেজিটেরিয়ানও না, এটাকে ভিগান বলা হয়। সো ভেজিটেরিয়ানরা সাধারণত সম্ভবত আ ডিম আর দুধটা খায় সাধারণত। ডিম খায় কিনা আই এম নট ভেরি সিউর, বাট দুধটা খায় এটুকু আমি জানি। বাট ভিগান যারা, স্ট্রিক্টলি ভিগান যারা শুধুমাত্র প্ল্যান্ট বেসড ডায়েট ফলো করেন, তারা কোন প্রাণী থেকে এসছে এরকম কোন কিছু খায় না, ইনক্লুডিং দেয়ার মিট অর milk or anything else, be that their egg. Okay. So, what are some drawbacks or plant-based diet of plant-based diet? তার মানে হচ্ছে ২টা কোয়েশ্চেন এখানে আপনাকে আস্ক করা হয়েছে। যে এখন অনেক মানুষ ভিগান ডায়েটের দিকে চলে যাচ্ছে। এটার কারণ কি? এটা হচ্ছে ১ম প্রশ্ন। এবং what are some drawbacks of plant-based diet? তার মানে হচ্ছে এই যে plant-based ডায়েটটা, অর্থাৎ শুধুমাত্র শাকসবজি খাওয়ার যে ডায়েটটা, এই ডায়েটের কিছু ড্রব্যাক অর্থাৎ খারাপ কিছু দিক আপনি আলোচনা করেন। সো এই ২ টা প্রশ্ন আপনাকে করা হয়েছে। ওকে? একটা প্যারাগ্রাফে আপনি ১ম টার আনসার দেবেন, পরের প্যারাগ্রাফে আপনি ২য় টার আনসার দেবেন, লাস্টে আপনি উপসংহার দেবেন। ১ম এ তো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা থাকবেই। তারপরে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে যে আমরা যে স্ট্র্যাটেজির কথা শুরুতে আলাপ করেছিলাম, এই ৬ ধরনের প্রশ্নই IELTS রাইটিং টাস্ক 2 তে আসতে পারে। কি, কি প্রশ্নর ধরন আমরা আবার আলাপ করি? অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি সবাই একটু রিক্যাপ করে নেন। অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, ওকে, ওকে। অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি ভেরি গুড। সবাই একটু রিক্যাপ করে নেন। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপরে হচ্ছে ডিসকাস বোথ ভিউজ, তারপরে হচ্ছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। ৫ম নাম্বারটা হচ্ছে প্রবলেম সলিউশন। ষষ্ঠটা হচ্ছে ডাবল কোয়েশ্চেন। এই ৬ ধরনের প্রশ্নই IELTS রাইটিং টাস্ক 2 যেটা এসে সেটাতে আসতে পারে। এটা কি সবার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু আমাকে ইয়েস লিখে কনফার্ম করেন চ্যাট সেকশনে, যাতে করে আমি বুঝতে পারি সবার কাছে ক্লিয়ার হয়েছে।
ওয়ান্ডারফুল, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সবাই একটু কনফার্ম করেন ইয়েস লিখে। মিস মৌ, মোটামুটি কেন? কোথায় প্রবলেম হচ্ছে বুঝতে একটু কাইন্ডলি বলেন। ওকে, ভেরি গুড। ক্লিয়ার, বেশিরভাগই বলছেন ক্লিয়ার হয়ে গেছেন। ভেরি গুড, ওয়ান্ডারফুল। আমি এই কোয়েশ্চেনটাও মানে এই যে যেখান থেকে দেখানোর লিঙ্কটা করানো হচ্ছে, এটা আমি লিঙ্কটা দিয়ে দিব একটু পরেই, মানে ক্লাসের শেষে। সো ডোন্ট বি ওয়ারিড। ওকে, ওকে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন, ইফ আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য টপিক দেন হাউ টু ওভারকাম আইএলটিএস। যদি আপনার একদমই কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে ওই যে যতটুকু বুঝতে পারছেন ওই অনুযায়ী আপনার একটা টেন্টেটিভ একটা আনসার দেবেন। ওকে, ওয়ান্ডারফুল, ভেরি গুড। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। ওকে, এখানে আপনার আছে কিভাবে আপনি সাবজেক্টটাকে আইডেন্টিফাই করবেন। সো থ্রি স্টেপ যে স্ট্র্যাটেজিটা আছে, সেই থ্রি স্টেপ স্ট্র্যাটেজির মধ্যে একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আইডেন্টিফাইং দ্য সাবজেক্ট অফ দ্য কোয়েশ্চেন। Although this seems obvious, pausing for a second and forcing yourself to identify the subject of the question helps avoid misreading the question and has planning benefits. তার মানে আপনি যদি একটু আইডেন্টিফাই করে নেন, তাহলে কিন্তু আপনার প্ল্যানিং বেনিফিট হবে, আপনার প্ল্যানিংটা ভালো মতো করতে পারবেন। ওকে, সো ফর এক্সাম্পল লেটস লুক অ্যাট দ্য ডিসকাস বোথ ভিউজ টপিক প্রেজেন্টেড অ্যাবাভ। এই ডিসকাস বোথ ভিউজ এই টপিকটা যদি আমরা একটু এক্সাম্পল হিসেবে নেই, এটাকে কিন্তু আমরা দেখি যে এটাকে কিভাবে আমরা সাবজেক্টটা আইডেন্টিফাই করব। সাম পিপল থিংক ইট ইজ দ্য গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি টু, যেটা আমরা দেখলাম যে এনভায়রনমেন্টাল ইস্যুটা ট্যাকেল করা গভর্নমেন্টের দায়িত্ব কিনা। উই নিড টু আস্ক আওয়ারসেলভস হোয়াট ইজ দ্য কোর আইডিয়া অর সাবজেক্ট। আমাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে এটার কোর আইডিয়াটা কি। অন ফার্স্ট সিট দ্য গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি সিমস ইম্পর্টেন্ট। তার মানে প্রথম যখন আমরা পড়ছি তখন আমাদেরকে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটিটা এটাকে অনেক ইম্পর্টেন্ট মনে হতে পারে। দেন উই সি এনভায়রনমেন্টাল ইস্যুস। তার মানে আমাদের পরবর্তীতে দেখলাম এনভায়রনমেন্টাল ইস্যু নিয়েও কথা হচ্ছে। এটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট? এটা কি এটাতে ক্যাপিটালাইজ করব? তারপরে ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি। আমাদের কি এনভায়রনমেন্টাল প্রতি রেসপন্সিবিলিটিটা বা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিটা, হুইচ অফ দিস ইজ দ্য কোর সাবজেক্ট? এটার কোর সাবজেক্টটা কোনটা বেসিক্যালি? ইন দিস টপিক দ্য কোর সাবজেক্ট ইজ রেসপন্সিবিলিটি ফর এনভায়রনমেন্টাল ইস্যুস। তার মানে এটা কোর সাবজেক্টটাই হচ্ছে যে পরিবেশের যে সমস্যাটা হচ্ছে এটার জন্য দায়ী কে, এটা আইডেন্টিফাই করাটাই হচ্ছে আপনার এখানে মেইন সাবজেক্ট ম্যাটারটা বা মেইন কোর টপিকটা। সো এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে টু রাইট সামথিং ফ্রেশ, এবং যেটা খুব এনগেজিং হবে। সো আপনার কি মনে, আপনার প্রথমে মনে হতে পারে যে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি নাকি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটিটা কার এটা আইডেন্টিফাই করাটা, এবং এনভায়রনমেন্টাল ইস্যুস গুলা কি কি এটা কিন্তু নিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে না। আপনাকে একটা দুইটা জিনিস নিয়ে লিখতে হবে, বাট অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি কার কাঁধে পড়ছে সেটা নিয়ে আপনাকে এলাবোরেট করতে হবে। দিস ইজ দ্য সেন্টারপিস অফ দ্য টপিক অ্যান্ড উইল বি দ্য অ্যাঙ্কার অফ ইউর আনসার। অ্যাঙ্কার মানে হচ্ছে নোঙর। আপনার এটা সেন্টারপিস হবে আপনার আনসারের। আপনি যখনই এটা আনসারটা দেওয়া স্টার্ট করবেন, আপনার মাথায় থাকতে হবে যে রেসপন্সিবিলিটিটা আমি কার উপরে দিব, সেটা নিয়ে আমাকে কথা বলতে হবে। ওকে, given that we know that it is a both view question type, we can also see the question has given us two sides of the argument. তার মানে হচ্ছে আমাদেরকে দুইটা বোথ ভিউ কোয়েশ্চেনটা, যেহেতু এটা টাইপটা, যে আমাদের এই টপিকটা কিন্তু দুইটা আর্গুমেন্টে আমাদেরকে দিয়ে দিয়েছে। গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি ফর এনভায়রনমেন্টাল ইস্যুস, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ফর এনভায়রনমেন্টাল, এই দুইটা হচ্ছে আমাদের দুই ভিউটা। These clues are important because they are the two sides of the argument impacting on how we fit our written arguments within a good IELTS writing task to essay structure. এই দুইটা সাইড আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এটা খুব একটা কঠিন কিছু না, এবং ওই স্ট্রাকচারের মধ্যে কিভাবে আপনি এটাকে বয়েল ডাউন করবেন, which is the most important part. You will need to practice identifying and focusing several times by looking at IELTS task to sample topics given above. আপনাকে উপরের যেগুলো টপিক দিয়ে দেওয়া হয়েছে সেগুলোতে আপনি বারবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করবেন যে মেইন আইডিয়াটা কি বা মেইন সাবজেক্ট ম্যাটারটা কি। ওকে,
দ্যাট উইল বি ইয়োর টাস্ক। এটা বুঝে ফেললে ইট বিকামস ইজি। আচ্ছা, এখন আমরা একটু স্ট্রাকচারটা নিয়ে একটু দেখি। তো স্ট্রাকচারটা সবাই একটু প্রথমে লিখে ফেলেন। রাইটিং এর স্ট্রাকচারটা হচ্ছে নাম্বার 1 অ্যান ইন্ট্রোডাকশন, নাম্বার 2 হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, নাম্বার 2 হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, নাম্বার 3 হচ্ছে নাম্বার 3 হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, নাম্বার 4 হচ্ছে আ কনক্লুশন। সো এই 4 টাতে আপনাকে লিখে ফেলতে হবে। ওকে? সো আমাদের এইটাতে যদি আমরা ফিরে যাই, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এইটাতে আমরা কি জানি এই টপিক সম্পর্কে? এটা আমরা স্ট্রাকচারের মধ্যে ফেলবো কি করে? এটা সম্পর্কে আমরা জানি ইট ইস আ রাইটিং টাস্ক টু ডিসকাস বোথ ভিউস কোয়েশ্চেন টাইপ। আমরা প্রথমেই এটা দেখে বুঝে ফেলতে পারছি যে এটা বোথ ভিউ কোয়েশ্চেন টাইপ। ওকে? তারপরে আমরা এটা দেখে কি বুঝলাম? সাবজেক্ট হচ্ছে রেসপন্সিবিলিটি ফর এনভায়রনমেন্টাল ইস্যুস। এটা হচ্ছে এটার সাবজেক্ট। We need we need to follow a simple essay structure with an introduction that clearly, এখন আমরা স্ট্রাকচারটা যদি বসানো স্টার্ট করি তাহলে আমরা কি করব? An introduction that clearly identifies and states the subject responsibility for environmental issues. একটা ইন্ট্রোডাকশন যেখানে ক্লিয়ারলি সাবজেক্ট ম্যাটারটা আপনি লিখতে পারবেন, রেসপন্সিবিলিটি ফর এনভায়রনমেন্টাল ইস্যুস, এনভায়রনমেন্টাল ইস্যুস এর যে রেসপন্সিবিলিটিটা অফ ইউর এসে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রোডিউসেস দ্য টু পয়েন্টস অফ ভিউ। মানে ২ টা পয়েন্ট অফ ভিউ যেখানে বলা হবে, এইটা নিয়ে আপনার প্রথমে তো সাবজেক্ট ম্যাটার আপনি লিখবেনই, ২ টা পয়েন্ট অফ ভিউ যেখানে উল্লেখ করা হবে টু বি ডিসকাসড ইন ইউর এসে। যেটা নিয়ে আপনি এসেতে কথা বলবেন, এটা নিয়ে আপনি ইন্ট্রোডাকশনটা দেবেন। প্রথমে আপনি সাবজেক্ট ম্যাটারটা লিখবেন, তারপরে ২ টা ভিউ যেটা দেওয়া আছে এটা নিয়ে আপনি আলাপ করবেন প্রথম ইন্ট্রোডাকশনে। তারপরে আপনার এসেতে মানুষজন আসলে কি পাবে সেটা নিয়ে একটা লাইনে আপনি লিখে ফেলবেন। Body paragraph 1 which gives reasons why government should be responsible. Body paragraph 1 এ আপনি লিখবেন কেন গভর্নমেন্টের এটা রেসপন্সিবিলিটি। বডি প্যারাগ্রাফ 2 তে আপনি লিখবেন কেন এটা ব্যক্তির রেসপন্সিবিলিটি। A conclusion that summarizes and concludes the essay. যা লিখেছেন সেটা সামারাইজ করে কনক্লুশনে ৩ টা সেন্টেন্স লিখবেন বা ২ টা সেন্টেন্স লিখবেন। For discuss both views, even if the question doesn't say discuss both views and give your opinion, you should still give your opinion. The IELTS Task 2 writing descriptors for task response state that in order to get the highest marks, you need to present a clear and fully developed position. তার মানে হচ্ছে যে যদিও আপনাকে নাও বলা হয় যে আপনার ২ টা ভিউ এর মধ্যে কোন ভিউটা আপনি আ প্রেফার করছেন, তারপরও আপনার লেখার মধ্যে একটা পজিশন ডেভেলপ করতে হবে যেখানে আপনার একটা আপার হ্যান্ড থাকবে। আপনি যদি বলতে স্টার্ট করেন যে গভর্নমেন্টের যতটুকু রেসপন্সিবিলিটি, মানুষেরও ততটুকু রেসপন্সিবিলিটি। ২ টা যদি একদম 50-50 হয়ে যায়, তাহলে কিন্তু এসেটার যে একদম এট দ্য হার্ট অফ ইট যেটা হচ্ছে একটা আর্গুমেন্টেটিভ সেটা কিন্তু হলো না। যদি ডিসকাস বোথ ভিউস বলা নাও থাকে, আপনাকে একটা আপার হ্যান্ড, একটু স্লাইট আপার হ্যান্ড একটাতে ক্লিয়ারলি ডেভেলপড একটা পজিশন আপনাকে ক্রিয়েট করতে হবে। ওকে? সো এইটার একটা যেটা আমরা এতক্ষণ দেখলাম, এটার একটা স্যাম্পল আনসার দিয়ে আমরা চেষ্টা করব টু র‍্যাপ আপ। সো এই যে স্যাম্পল আনসারটা এটা আমরা দেখব। আপনারা সবাই আমার সাথে, সাথে এই পুরা এসেটা এখন লিখবেন। যাতে করে আপনাদের একটা হাতেখড়িও হয়ে যায়। ওকে? আমি আপনাদেরকে I will dictate and all of you start writing. আপনারা খাতায় লিখতে পারলেই সবচেয়ে ভালো। কারো সাথে যদি খাতা কলম না থাকে, অন দ্য গো তে থাকেন, তাহলে স্টার্ট রাইটিং ইন দ্য চ্যাট সেকশন। 1 লাইন করে আপনি চ্যাট। কারো সাথে যদি খাতা কলম না থাকে, আমি সবাইকে কিন্তু বলি ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবেন। ওকে? সো সবাই একটু লেখা স্টার্ট করবেন। হু শুড টেক রেসপন্সিবিলিটি ফর আমরা এতক্ষণ ডিসকাস করেছি কিন্তু এই টপিকটা নিয়েই। এটা একটা স্যাম্পল আনসার। ওকে? হু শুড টেক রেসপন্সিবিলিটি ফর এনভায়রনমেন্টাল ইস্যুস? Should governments take the lead and act to solve environmental problems, or should individuals take responsibility for their choices and actions to avoid harming the environment as much as possible? So এটা আমি একটু স্লো আপনাদেরকে যাব, যাতে করে আপনারা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স ডেভেলপ করতে পারেন। ওকে? সো হু শুড টেক রেসপন্সিবিলিটি ফর এনভায়রনমেন্টাল ইস্যুস? এনভায়রনমেন্টাল ইস্যুস এর জন্য আমি আর এটার বাংলা করে দিব না। সো ইটস ভেরি সেলফ এক্সপ্লানেটরি। Should governments take the lead and act to solve environmental problems, or should individuals take responsibility for their choices and actions to avoid harming the environment as much as possible? খুবই দ্রুত লেখা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে।
একটা করে সেন্টেন্স ধূপধাপ লিখে ফেলেন। বাই লুকিং অ্যাট বোথ সাইডস অফ দিস ইস্যু, this essay will aim to show that it is, in fact, individuals that can make the biggest impact on the environment and therefore should take the most responsibility. ওকে, লাস্টের সেন্টেন্সটা খেয়াল করেন। লাস্টের সেন্টেন্সে আমরা দুই পক্ষ দেখেই বলে দিলাম কি, বাই লুকিং অ্যাট বোথ সাইডস অফ দ্য ইস্যু, দিস এসে উইল এইম টু শো দ্যাট ইট ইজ ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়ালস দ্যাট ক্যান মেক দ্য বিগেস্ট ইম্প্যাক্ট। মানে আমরা প্রথমে বলে দিলাম যে গভর্নমেন্টের তো দায়িত্ব আছেই, ইন্ডিভিজুয়ালের দায়িত্বটা কিন্তু এখানে সবচেয়ে বড়। ইন্ডিভিজুয়ালের কিন্তু এখানে রেসপন্সিবিলিটি নিতে হবে। Mr. Samnan Ryan, how are you being able to write so fast? And even if I'm not showing the whole thing. Okay. So, by looking at both sides of this issue, this essay will aim to show that it is, in fact, individuals that can make the biggest impact on the environment and therefore should take the most responsibility. Okay? প্রথম প্যারাগ্রাফটা সবার কি লেখা হয়েছে? যাদের লেখা হয়ে গেছে আমাকে একটু ইয়েস লিখে কনফার্ম করেন। ওকে, নাহলে আমি লিখে মানে এখানে দিয়ে রাখছি, you should be able to write. ওকে, আমি আবারও বলে দিচ্ছি। Who should take responsibility for environmental issues? Should governments take the lead and act to solve environmental problems? Or should individuals take responsibility for their choices and actions to avoid harming the environment as much as possible? দেখে দেখেই লেখেন, টু স্টার্ট উইথ দেখে দেখেই লেখেন, কারণ পরবর্তীতে তখন আপনার নিজের আইডিয়া জেনারেট করতে you'll have a better time. Okay, by looking at both sides of this issue, this essay will aim to show that it is, in fact, individuals that can make the biggest impact on the environment and therefore should take the most responsibility. Okay, okay. Mr. MD Ashraful Alam, excellent. You're opposing the idea. That's wonderful. If you want to write on your own, you can also do that. আপনারা যদি কেউ নিজস্ব সাইড নিতে চান যে if you are saying that the government should take responsibility, you can write in that regard. No problem. You have the full autonomy. Okay? Okay. আশা করছি লেখা হয়ে গেছে। So তারপরে we are moving on to the next paragraph, which is body paragraph 1. Some people argue that governments are in the best position to deal with environmental issues. কিছু মানুষ এটা মনে করে যে এটা গভর্নমেন্টেরই দায়িত্ব, কারণ গভর্নমেন্ট সবচেয়ে ভালো পজিশনে আছে এটা নিয়ে ডিল করার জন্য। Governments have the power to make laws that prohibit businesses and individuals from taking actions that harm the environment. গভর্নমেন্টের এই ক্ষমতা আছে, তারা আইন করতে পারে যে মানুষ যেন পরিবেশের ক্ষতি না করতে পারে। ফর এক্সাম্পল, they set legal limits for the amount of carbon emissions a company is allowed to produce. তার মানে হচ্ছে তারা এটা নির্ধারণ করে দিতে পারে যে একটা কোম্পানি কত কার্বন এমিশন করতে পারবে বা কার্বন নিঃসরণ করতে পারবে কতটুকু, এটা তারা কিন্তু ডিসাইড করে দিতে পারে। Governments also have access to funding, experts and resources that are needed to launch environmental initiatives. তার মানে গভর্নমেন্টের কাছে টাকা আছে, ফান্ডিং আছে, এক্সপার্ট আছে এবং রিসোর্স আছে এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশের বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়ার ব্যাপারে, such as using greener fuel and to promote environmentally friendly lifestyles among the general public. তার মানে হচ্ছে গভর্নমেন্টের কাছে এই ক্ষমতা আছে যে তারা এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ নিতে পারে, যেমন হচ্ছে গ্রিনার ফিউল অর্থাৎ যে জ্বালানিগুলো পরিবেশ বান্ধব সেরকম জ্বালানির ব্যবহার এবং এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি লাইফস্টাইল, যেরকম হয়তো ফ্রিজ ব্যবহার একটু কমান, এসি ব্যবহার একটু কমান, পেট্রোল ব্যবহার কমান বা বিভিন্ন জায়গাতে ময়লা ফেলবেন না, প্লাস্টিকের ব্যবহার করবেন না। এই তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেটা আমরা দেখি পরিবেশের ক্ষতি না করার জন্য। নদীতে যাত্রাপথে কোনো জায়গায় কিছু ফেলবেন না। এই তো যেগুলো জেনারেল প্র্যাকটিসেস। সো এনভায়রনমেন্টাল জন্য ইয়েস মিস মুমতাহিনা ৯ টাতেই হবে। ওকে। সো সবাই আশা করি লিখতে পারছেন। Some people argue that governments are in the best position to deal with environmental issues. Governments have the power to make laws that prohibit business and individuals from taking actions that harm the environment. For example, they set legal limits for the amount of carbon emissions a company is allowed to produce. Governments also have access to funding, experts, and resources that are
needed to launch environmental initiatives such as using greener fuel and to promote environmentally friendly lifestyles among the general public. কেউ যদি পুরোটা লিখতে নাও পারেন সমস্যা নাই, চেষ্টা করেন লেখার জন্য, কারণ টাইমও শর্ট আমাদেরকে, উই হ্যাভ টু র্যাপ আপ। সো আমি এটা দিয়ে দিব, এটাতে থেকে যাবে, এটা পরবর্তীতে এটা দেখেও আপনি ইউ ক্যান গেট ইউর আইডিয়াস। ওকে, ওকে, মুভিং অন টু দ্য বডি প্যারাগ্রাফ 2। On the other hand, avoiding environmental issues and damage before any harm occurs is something that all individual citizens and individuals in businesses have within their power to achieve. Avoiding environmental issues and damage before any harm occurs is something that all individual citizens and individuals in businesses have within their power to achieve. তার মানে পরিবেশের যেন ক্ষতি হয়ে না যায়, এটা শুরুতেই আমাদের দায়িত্বটা কিন্তু ইন্ডিভিজুয়াল সিটিজেন এবং ইন্ডিভিজুয়াল বিজনেসের হাতে থাকে। We as individuals can reduce our power consumption and waste production. তার মানে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের পাওয়ার কনজাম্পশন যেমন কমায় ফেলতে পারি, আমাদের ওয়েস্ট প্রোডাকশন, আমরা কত ময়লা প্রডিউস করব, কত ময়লা যেন আমরা কম প্রডিউস করি। We can choose to install solar energy for our homes and businesses or buy electric or hybrid cars and trucks. আমরা বাসায় সোলার এনার্জি লাগাতে পারি, সোলার প্যানেল লাগাতে পারি, আমরা ইলেকট্রিক কার কিনতে পারি, আবার হাইব্রিড গাড়ি কিনতে পারি, হাইব্রিড ট্রাক কিনতে পারি, যাতে এনভায়রনমেন্টের উপরে প্রেশারটা কমে, বা গ্রিনার ফিউল আমরা ইউজ করতে পারি। অলসো উই ক্যান অলসো অ্যাভয়েড স্প্রেইং পেস্টিসাইডস অন আওয়ার গার্ডেনস অর ফিল্ডস। আমরা বাগানে বা মাঠে আমরা কীটনাশক ব্যবহার করা থেকে বিরত থাকতে পারি। ডিসপোজিং অফ ডেঞ্জারাস কেমিক্যালস ইনটু পাবলিক ড্রেনস অ্যান্ড সিওরেজ সিস্টেমস। তার মানে হচ্ছে আমরা যেটা ব্যবহার করি, যেগুলো ক্ষতিকর কেমিক্যাল, সেটা যেন পাবলিক ড্রেন বা সিওরেজ সিস্টেমে না যায়, সেটা খেয়াল রাখতে পারি। Though all of these small acts collectively we can have a wide reaching impact, এই ছোট ছোট জিনিসগুলো একসাথে বড় একটা ইম্প্যাক্ট রাখতে পারে। What is more, individuals can take this action today without having to wait for long-winded government projects to eventually get the funding and backing to actually get off the ground. তার মানে হচ্ছে যে কাজটা আমরা আজকে করতে পারি এই ব্যক্তি হিসেবে, সে কাজটা হয়তো গভর্নমেন্টের অনেক ফান্ডিং, অনেক প্ল্যানিং, অনেক কিছু প্রজেক্ট নিয়ে হয়তো শুরু করতে হবে। সো সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হয় যদি নিজেরাই ব্যক্তিগত পর্যায়ে আমরা এটা নিয়ে কেয়ারফুল থাকতে পারি। ওকে, সো আশা করছি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। বুঝে নিজের মতো লেখার চেষ্টা করেন, এটুকু আর ফলো করার দরকার নাই। আমি তো প্রথম দিকে একটু হুবহু লিখতে বলেছি, যাতে করে আপনাদের জন্য ইউ ক্যান গেট আ হেড স্টার্ট। তারপরে এটা এখান থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো লিখে ফেলতে পারবেন, ক্লাস শেষ হলেও লিখতে পারবেন, নো প্রবলেম। In summary, it can be argued that governments have a large responsibility for environmental issues because they hold the power and resources needed to deal with them at a leadership level। তার মানে এটা আমরা আর্গিউ করতে পারি, বা এটা আমরা যুক্তিতর্ক উপস্থাপন করতে পারি যে গভর্নমেন্টের একটা বিশাল এখানে রেসপন্সিবিলিটি আছে, যেহেতু তারা পাওয়ার পজিশন হোল্ড করে এবং তাদের কাছে রিসোর্স আছে এবং অন্যান্য লিডারশিপ লেভেলে তারা আছে। However, it is clear that the individuals can have the greatest impact on the environment. এটা আমাদের কাছে ক্লিয়ার যে ইন্ডিভিজুয়ালের এখানে ইম্প্যাক্টটাই সবচেয়ে বেশি। So the duty must fall on them to be more environmentally responsible. তার মানে তার কাঁধেই এই রেসপন্সিবিলিটিটা পড়ে যে সে মানে গ্রেটেস্ট ইম্প্যাক্ট পড়ে হচ্ছে ইন্ডিভিজুয়ালের উপরেই। ওকে, এটাই হচ্ছে আমাদের পাঞ্চ লাইনটা। হাউএভার, ইট ইজ ক্লিয়ার দ্যাট ইন্ডিভিজুয়ালস ক্যান হ্যাভ দ্য গ্রেটেস্ট ইম্প্যাক্ট on the environment, so the duty must fall on them to be more environmentally responsible. Environmentally responsible হওয়ার ডিউটিটা তাদের উপরেই সবচেয়ে বেশি বর্তায়। সো এই হচ্ছে ইন শর্ট দ্য রাইটিং টাস্ক 2। আশা করছি সবাই করতে পেরেছেন। আমি তারপরও এই যে লিঙ্কটা যেখান থেকে করানো হচ্ছে সেটা আমি একটু দিয়ে দেই আপনাদেরকে, so that you guys can practice it later. আমি এটা দিয়ে দিলাম, সবাই একটু কপি করে রাখেন। ওকে, সবাই একটু কপি করে রাখেন লিঙ্কটা, যেখান থেকে করানো হয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। এই লিঙ্কটা সবাই একটু কপি করে রাখেন, যাতে করে আপনাদের জন্য ইটস ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড।